আচ্ছা, শোনা যাচ্ছে? নেক্সট দেখো, ইফ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া অর, এটা অ্যাজ হবে না, এটা অর হবে। If not a citizen of India or has a citizenship of other foreign state or country, যদি সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক না হয়ে থাকে, অথবা তিনি যদি ফরেন কোনো স্টেট বা ফরেন কোনো কান্ট্রি, স্টেট মানে দেশ, কান্ট্রি মানে দেশ, ব্যাপারটা একই, যদি কোনো কোনো বিদেশি দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু তার মেম্বারশিপ আর থাকবে না। দেখা গেল একজন পার্লামেন্টের এমপি, তিনি এমপি হয়েছেন, প্রচুর টাকা পয়সা হয়েছে, তাই তিনি একটা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে বা ডেভেলপড কোনো কান্ট্রিতে গিয়ে ভাবলেন এবার ওখানে থাকবো, এখানে থাকবো না, সেখানে গিয়ে নাগরিকত্ব নিয়ে নিলেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু তার ভারতবর্ষের যে এমপি পদ সেটা খারিজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, if he is disqualified under any law made by the parliament, যদি এমন কোনো আইন পার্লামেন্ট নিয়ে আসে ডিসকোয়ালিফিকেশনের, এবং সেই আইন অনুযায়ী তিনি যদি ডিসকোয়ালিফাইড হয়ে যান, সেক্ষেত্রেও তিনি ডিসকোয়ালিফাইড হবেন। তার মানে সংবিধান এটা বলতে চাইছেন যে পার্লামেন্ট কিন্তু চাইলে ডিসকোয়ালিফিকেশনের আইন আলাদা রকম ভাবে আনতে পারে, তাই তো? তার মানে সংবিধান এটা বলছে যে পার্লামেন্ট মনে করলে ডিসকোয়ালিফিকেশনের আইন নিয়ে আসতে পারে। আচ্ছা, তাহলে পার্লামেন্ট লেজিসলেটিভ বডি, পার্লামেন্ট আইন প্রণয়ন করে থাকে, তাই পার্লামেন্ট, সংবিধান যখন এই দায়িত্ব দিয়েছে, পার্লামেন্টও মনে করেছে হ্যাঁ কিছু আইন আনা যেতে পারে। সেই জন্য দেখো, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী পার্লামেন্টও কিছু ডিসকোয়ালিফিকেশনের আইন নিয়ে এসছে। আমরা কি দেখছি? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, এটা অনুযায়ী পার্লামেন্টও কিন্তু কিছু ডিসকোয়ালিফিকেশনের আইন নিয়ে এসছে। কি বলছে? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী এই যে ব্যাপারটা আমরা দেখলাম, এই ব্যাপারটা এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনাল, অর্থাৎ এটা আমাদের সংবিধানে বলা হয়েছে, এটা হচ্ছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে? আর তারপর এটা যেটা বলা হচ্ছে এখানে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পার্লামেন্ট বলে গেছিল, বা পার্লামেন্ট বলে গেছিল, ওরা পার্লামেন্টকে বলা হয়েছিল যে তারা চাইলে তারা নতুন কোনো আইন ডিসকোয়ালিফিকেশনের জন্য আনতে পারে, তাই তারা কিছু আইন এনেছে, সেটাই আমরা দেখছি। কি বলছে? হি মাস্ট নট ফাউন্ড গিলটি অফ সার্টেন ইলেকশন অফেন্সার করাপ্ট অফেন্সেস অর করাপ্ট, এখানে একটা স্পেস হবে, অর করাপ্ট প্র্যাকটিসেস ইন দ্য ইলেকশন। আরো একবার বলি, হি মাস্ট নট ফাউন্ড গিলটি অফ সার্টেন ইলেকশন অফেন্সেস অর করাপ্ট প্র্যাকটিসেস ইন দ্য ইলেকশন। যে ভোটের মাধ্যমে তিনি জিতেছেন, সেই ভোটে অবশ্যই তিনি কোনো করাপশন করেননি, বা কোনো অফেন্স করেননি, বা করাপ্ট প্র্যাকটিস করে জিতে আসেননি। যেমন এই বর্তমানে শুনতে পাওয়া যায় যে, এটা যদিও প্রমাণিত নয়, তোমরা দেখেছো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের যে রাজনৈতিক দল তারা বলে থাকে যে বিরোধী দলনেতা তিনি নাকি ওই লোডশেডিং করিয়ে, জেনারেটর বন্ধ করিয়ে জিতেছে, এরকম কিছু বলা হয়। বা তাছাড়াও তোমরা বাস্তবিকভাবে দেখেছো যে এমার্জেন্সি পড়তে গিয়ে যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কিন্তু এলাহাবাদ হাইকোর্ট একসময় রায় দিয়েছিল, এবং বলেছিলেন, এলাহাবাদ হাইকোর্ট বলেছিল যে ইন্দিরা গান্ধী করাপ্ট প্র্যাকটিস করেছে, তাই তাকে সমস্ত পদ থেকে বরখাস্ত করা হলো। মনে পড়ছে? সুতপা, মনে পড়ছে এমার্জেন্সির কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমি তো দেখেছি স্যার ছাপ্পা মার। হ্যাঁ, ছাপ্পা মারতে দেখেছো, কিন্তু সেটা তো প্রমাণিত হয়নি না, বোঝা গেল যে করাপ্ট প্র্যাকটিস করেছে। তো সেটা তুমি যেখানে দেখেছো সেটা যদি পঞ্চায়েত ভোট হয়, তাহলে পঞ্চায়েত ভোটে এমন কোনো কঠোর নিয়ম নেই, কিন্তু এমপির কথা এখানে বলা হচ্ছে, এমপির ভোট যদি হয়, তা তুমি দেখেছো মানে লোকসভা ভোট সরাসরি
ভোট তো সেই স্যার ওটা প্র্যাকটিসেস হবে না পার্টিকেলস এর জায়গায়? ও প্র্যাকটিসেস লেখা নেই। আচ্ছা, এটা আমি তো প্র্যাকটিসেসই বললাম, আমি তো প্র্যাকটিসেসই দেখলাম আর কি। হ্যাঁ, এটা ভুল আছে। পার্টিকেলস লেখা। এখন তুমি যেটা দেখেছো সেটা তো প্রমাণ করতে হবে, ইলেকশন কমিশনকে স্বীকার করতে হবে, সেটা প্রমাণ করতে হবে, এটাই বলছে, এটা যদি প্রমাণিত হয়, ঠিক আছে, এটা প্র্যাকটিসেস হবে। আচ্ছা, নেক্সট, he must not have been convicted for any case resulting imprisonment for 2 or more years, এটা or হবে 2 or more years, 2 or more years except preventive detention, এটা ও আর or হবে। আচ্ছা, তাহলে কি বলছে, যে সেই ব্যক্তি, যে ব্যক্তি এমপি হয়েছেন, তিনি যেন এমন কোনো কেসে কনভিক্ট না হয়ে থাকেন, কনভিক্ট মানে দোষী সাব্যস্ত না হয়ে থাকেন, যে ক্ষেত্রে তার 2 বছরের শাস্তি হতে পারে অথবা তার থেকে বেশি শাস্তি হতে পারে, ঠিক আছে, বা শাস্তি হয়েছে, কোর্ট 2 বছরের শাস্তি দিয়েছে বা তার থেকে বেশি শাস্তি দিয়েছে, এই রকম যেন কোনো অপরাধ তিনি না করে থাকেন, বা এই রকম ভাবে যেন কোর্ট তাকে কোনো শাস্তি যেন না দিয়ে থাকে, তাহলে কিন্তু তার এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী তার কিন্তু এটা বাতিল হয়ে যাবে। কি বাতিল হয়ে যাবে? তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আবার এক্ষেত্রে বলা হচ্ছে এক্সেপ্ট প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যাপারটা তোমাদেরকে ফান্ডামেন্টাল রাইটের সময় পড়িয়েছিলাম, যে আমাদের 2 রকম আইনে অ্যারেস্ট করা যেতে পারে, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন ল, আর একটা হচ্ছে জেনারেল ল, ঠিক আছে। তো প্রিভেন্টিভ ডিটেনশনে যদি কাউকে আটকে রাখা হয়, সরকার যদি কাউকে আটকায়, সেটাকে কিন্তু আমরা কোনো মতেই এই 2 বছরের যে শাস্তি সেটা বলবো না, ঠিক আছে। তাহলে এমন কোনো কিছু, যেমন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন, তাহলে তিনি 2 বছর কেন, এইরকম ভাবে 20 বছর জেলে থাকার পরেও তিনি ভোটে দাঁড়াতে পারবেন, তাই তো? পশ্চিমবঙ্গের অনেক এমএলএ এমপিরা জেলে ছিলেন বেশ কিছুদিন, কিন্তু তারপরেও তারা ভোটে দাঁড়িয়ে আবার এমএলএ বা এমপি হয়েছেন, কারণ তারা কনভিক্টেড হয়ে জেলে ছিল না, তারা জামিন অযোগ্য মামলায় জামিন না পেয়ে জেলে ছিল। কনভিক্টেড মানে কোর্ট যখন তোমাকে দোষী সাব্যস্ত করবে এবং বলবে হ্যাঁ তুমি দোষী এবং তোমাকে এই শাস্তি দেয়া হলো। ভেবে দেখো, যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে আছেন, সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে কি কোর্ট কোনো সাজা শুনিয়েছে এখনো পর্যন্ত? শুনিয়েছে কি? না স্যার। হ্যাঁ, তো এই জন্যই সেটাকে কিন্তু আমরা কনভিক্টেড বলবো না। উনি এখন অনেক বছর এইভাবে থাকার পরেও যদি জামিনে বেরিয়ে আসেন, তারপরেও কিন্তু মেম্বারশিপ পেতে পারেন বা ভোটে লড়তে পারেন। বোঝা গেল? কনভিক্টেড কথাটা মাথায় রেখো, এক্সেপ্ট প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশনে যদি আবার তাকে রাখা হয়, তাহলে সে 2 বছর কেন 10 বছর কেন যত খুশি থাকতে পারে, তার এক্ষেত্রে সমস্যা হবে না। নেক্সট, মাস্ট নট ফেল টু লজ ইলেকশন এক্সপেন্ডিচার within the particular time mentioned by the election commission। যে ইলেকশন এক্সপেন্ডিচার তারা যেটা করেছেন ভোটে জেতার আগে, ভোটে এটা জেনে রাখবে যে ইলেকশন কমিশন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তারা একটা নির্দিষ্ট ইলেকশন এক্সপেন্ডিচার ঠিক করে দেয়, যে এর বেশি বা এত টাকার বেশি তারা কিন্তু ব্যয় করতে পারবে না প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এখন তার বেশি টাকা যদি ব্যয় করে ফেলে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন কি করে, তাহলে ইলেকশন কমিশন তাকে শোকজ করবে। এবার সেই শোকজের ঠিকঠাক জবাব যদি না দিতে পারে, তাহলে কিন্তু ওই তার মন্ত্রিত্বের যে পদ বা এমপির যে পদ সেটাতে হারিয়ে ফেলতে পারে, ঠিক আছে। আবার এখানে তাই নিয়মটা বলা হচ্ছে, যে যে টাইম পিরিয়ডের মধ্যে, সেটা ভোট হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে সেই ক্যান্ডিডেটটা যেন তার ইলেকশন এক্সপেন্ডিচার অবশ্যই লজ করে থাকে, বা ইলেকশন কমিশনকে জানিয়ে থাকে, বা পার্টিকুলার দেবে যে এই জায়গায় আমি এত এত ব্যয় করেছি, অর্থাৎ ইলেকশন কমিশনের বেঁধে দেওয়া ব্যয়ের উপরে আমি ব্যয় করিনি। এটা তোমরা প্রত্যেকেই জানো, ইলেকশন কমিশন যেটুকু দেয়, যেটুকু ব্যয় করার জন্য যে
পারমিশনটা দেয় তার থেকে অনেক 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 গুণ বেশি ব্যয় হয় বাস্তবে, ঠিক আছে? এবং বলে রাখি এটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই এটা এক্সপেন্ডিচার লজ করতেই হয়। এমনটা নয় যে কেবলমাত্র যে জিতেছে তাকে এক্সপেন্ডিচার লজ করতে হবে। প্রতিটা ক্যান্ডিডেট যারা যারা ভোটে দাঁড়ায় প্রতিটা ক্যান্ডিডেটকেই কিন্তু এক্সপেন্ডিচার লজ করতে হয়। তার মধ্যে যে জিতলো সে যদি লজ না করে তাহলে তার মেম্বারশিপটা চলে যাবে। বোঝা গেল? আর এই নির্দিষ্ট একটা ধরন, এই নির্দিষ্ট একটা ধরন মানে নির্দিষ্ট একটা টাকা তার বেশি খরচা করা যাবে না। তাই দেখবে ইলেকশনের আগে বা জেনারেলি কোনো পার্টির কোনো প্রোগ্রাম হলে কোনো ব্যানার বা কোনো ফেস্টুন বা কোনো ফ্লেক্স এগুলো যখন মারা থাকে তখন দেখবে লেখা থাকে নিচে ছোট করে যে কার দ্বারা প্রচারিত হয়েছে। দেখবে যে কোনো এক জায়গায় লেখা আছে যে এই অটো ইউনিয়ন দ্বারা প্রচারিত। একটা বড় পার্টির ফ্লেক্স মারা তার নিচে লেখা আছে হয়তো এখানকার ব্যবসায়ী সমিতি দ্বারা প্রচারিত। অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে এই ফ্লেক্সের টাকা বা ফ্লেক্সের প্রচার এটা কিন্তু ব্যবসায়ী সমিতিতে বা ওই নির্দিষ্ট একটা ইউনিয়নে বা একটা নির্দিষ্ট জায়গার মানুষরা যারা আমাদের রাজনৈতিক দলকে ভালোবাসে তারা এটা করেছে, আমরা আমাদের টাকা থেকে এটা করিনি। তার মানে ওটা ওই ক্যান্ডিডেটের ইলেকশন এক্সপেন্ডিচারের মধ্যে থেকে আর হিসেব হলো না। ঠিক যেমন দেখবে ট্রেনে বাসে জ্যোতিষীরা সব মেলে রাখে, ট্রেনে উঠলেই দেখেছো জ্যোতিষীদের সব বশীকরণের স্টিকার মারা, এই মারা ওই মারা সেই মারা, বাপ রে বাপ। মানে তোমার জীবনে কি সমস্যা, সরকারি চাকরি হচ্ছে না, কোনো এক বাবাকে গিয়ে টাকা দাও, সে কিছু একটা মন্ত্র বলে তোমাকে চাকরি করে দেবে। কিছুদিন আগে একটা ফেসবুক না হোয়াটস কোথাও একটা রিল এরকম টাইপে দেখছিলাম, কোনো এক বাবা বলছে চাকরির পরীক্ষা চাকরি হবেই, আর পরীক্ষা সব পড়া মনে পড়বেই, সব প্রশ্নের উত্তর দিতে পারবেই, বলেছে 3টে মন্ত্র বলে দিল যে আগের দিন রাত্রে এরকম মন্ত্র বলে নাকি শুয়ে পড়তে হবে যাত্রী। তো যাই হোক, এখন ট্রেনে এইরকম দেখবে যে তোমরা যে এইরকম ওই লেখা আছে যে এই বাবার কাছে আসুন বা এই আচার্যের কাছে আসুন বা এই মায়ের কাছে আসুন, এলে তোমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এবার তার ডিটেল সব লেখা আছে আর কি, ঠিক আছে? তো এখন এই ডিটেলস গুলো যখন লেখা আছে তার নিচে দেখবে ছোট্ট করে লেখা যে একেবারে তলায় উপকৃত ভক্তগণ দ্বারা প্রচারিত। তার মানে কি? তার মানে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া সব দেওয়া আছে। ট্রেনে কেন ওই স্টিকারটা মেরেছে এই অপরাধে ওই ব্যক্তিকে পুলিশ গিয়ে জেরা করতে পারবে না যে ভাই সরকারি জায়গায় তুমি কেন তোমার নিজস্ব এরকম অ্যাড গুলো দিচ্ছ, ট্রেন নোংরা করছো। জিজ্ঞেস করলে কি বলবে যে উপকৃত ভক্তগণ দ্বারা প্রচারিত, আমি তো করিনি, কোন ভক্ত উপকার পেয়ে আমার নামে সব করে দিয়েছে, আমি এখন কি করে বলুন তো, ঠিক আছে? তো এইরকম ভাবে ইলেকশনের এক্সপেন্ডিচার গুলো অ্যাকচুয়ালি হয়। কি হয় যে সেখানে তারা বিভিন্ন ইউনিয়ন, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি, এই সমিতি ওই সমিতি, তাদের নামে এরকম খরচাগুলো দেখিয়ে দেয়, এই খরচাগুলো এরা করেছে, ওই খরচাগুলো ওরা করেছে, ওই খরচাগুলো ওরা চাঁদা দিয়ে করেছে, ঠিক আছে? আর শেষে আমাদের ক্যান্ডিডেট এর তো বেচারা টাকা নেই, 1000-10 টাকা ও খরচা করছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, must not have any personal interest in government contract works on services। সরকারি কন্ট্রাক্ট, সরকারি কাজ এবং সরকারি সার্ভিসেসের মধ্যে তার অবশ্যই কোনো পার্সোনাল ইন্টারেস্ট থাকবে না। যেমন পশ্চিমবঙ্গে একটা সময় শোনা গেছিল যে সারা ভারতবর্ষে যত রেল স্টেশন বা রেলের যেসব সম্পত্তি সেগুলো সব নীল সাদা করা হয়েছিল এবং সেগুলো একটা নির্দিষ্ট ব্যক্তির হার্ডওয়্যার দোকান থেকে নাকি রংগুলো কিনে নীল সাদা করা হয়েছিল, এটা শোনা গেছিল। এর প্রকৃত তথ্য আমার কাছেও নেই। এটা খুব, এখন যদি আমাকে কেউ বলে স্যার আপনি তো বললেন নিজের কথার সপক্ষে যুক্তি দেখান বা কই বিল প্রমাণ করুন, আমার কাছে নেই, এটা শোনা গেছিল, এটা নিয়ে অনেকেই কথা বলে, ঠিক আছে? তো যাই হোক, তো এখন তার মানে কি যে আমি রেলমন্ত্রী হলাম, আমি একটা বড় পদ পেলাম, তারপরে আমি আমার দোকান থেকে বা আমার হার্ডওয়্যার থেকে রং নিয়ে সারা ভারতবর্ষের রেলগুলো রং করবো, তাহলে আমি বড়লোক হব। এই রকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু তার এমপি পদ খারিজ হয়ে যেতে পারে। সেটা কি অনুযায়ী? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী। নেক্সট কি বলছে? মাস্ট নট হোল্ড এনি পোস্ট অফ অ্যান অফিস in which government of India has minimum 25% share। অর্থাৎ এমন কোন অফিসেও তিনি মানে এমন কোন পদেও তিনি থাকতে পারবেন না যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যূনতম 25% শেয়ার আছে। যেমন এলআইসি তোমরা জানো অনেকটাই বেচে দিয়েছে বা পুরোটাই বেচে দিয়েছে প্রায়, আর কিছুটা সরকারের হোল্ডিং এ আছে।
তো এইরকম ব্যাপারেও যদি থাকে যে কিছু কিছু ক্ষেত্র, যে ক্ষেত্রগুলো দেখবো যে প্রাইভেট, মানে পিপিএ মডেল বলছে, যে পাবলিক প্রাইভেট অ্যাডজাস্টমেন্ট মডেল না কি একটা বলে, এরকম ফুল ফর্মটা আমি ভুলে গেলাম, পিপি এর ফুল ফর্ম, প্রথম পির নাম মনে আছে, পাবলিক অ্যান্ড প্রাইভেট। এরকম বেশ কিছু মডেলে যদি সরকার কাজকর্ম চালায় এবং সেখানে মিনিমাম 25% শেয়ার কেন্দ্র সরকারের আছে, তাহলে কিন্তু সেখানে ওই কোনো এমপির সেখানে কোনো রকম পদ হোল্ড করা যাবে না। নেক্সট, must not have been convicted for promoting enmity between different groups. ডিফারেন্ট গ্রুপ যারা আছে তাদের মধ্যে এনমিটি বা শত্রুতা প্রমোট করেছে, এই গল্পে বা এই অভিযোগে কেউ যদি কনভিক্টেড হয়, তার মানে কোথাও সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়েছে, কোথাও শিখদের সাথে মুসলিম বা শিখদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগিয়েছে সেই ব্যক্তি দায়িত্ব নিয়ে, কোথাও বা দেখা গেল উচ্চবর্ণের সাথে দলিতদের দাঙ্গা লাগিয়েছে, এইসব যদি তার বিরুদ্ধে কনভিক্টেড হয়, তা সে যদি এইসবে কনভিক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আমরা পার্লামেন্টের মেম্বারশিপ থেকে সরিয়ে দেবো অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। তোমাদের মনে আসতেই পারে স্যার, সারা ভারতবর্ষের লোক তো বলে যে নরেন্দ্র মোদীকে বা আরো অনেক নেতাকে তারা নাকি গুজরাটে দাঙ্গাকারী, গুজরাটে দাঙ্গা করেছে। হ্যাঁ, সারা ভারতবর্ষের লোক বলে, ঠিক আছে, এবং একথা সত্যি হিসেবে অনেকেই বিশ্বাস করে, বোঝা গেল, হয়তো আমিও বিশ্বাস করি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কনভিক্টেড, লাইনটা দেখো, মাস্ট নট হ্যাভ বিন কনভিক্টেড, কোর্টে কিন্তু এটা প্রমাণ করা যায়নি, বা কোর্ট কিন্তু এটাতে ছাড়পত্র দিয়েছে, বা কোর্ট কিন্তু বলেছে নরেন্দ্র মোদীকেও যে না, উনি সরাসরি এটাতে জড়িত ছিলেন না। বোঝা গেল? আচ্ছা, পরেরটা, মাস্ট নট হ্যাভ বিন পানিশড ফর প্র্যাকটিসিং এনি সোশ্যাল ক্রাইম লাইক আনটাচেবিলিটি, ডাউরি, ট্রিপল তালাক এটসেট্রা। এটা স্টেট না, এটা সতী হবে, SATI, সতী, ঠিক আছে। এই রকম কোন সোশ্যাল ক্রাইম করে সে পানিশড হয়েছে, সেটা 1 মাসের হতে পারে, তার একটা ছোট্ট জরিমানা হতে পারে, যাই হোক সোশ্যাল ক্রাইম সে করেছে এবং কোর্ট তাকে শাস্তি দিয়েছে, এটা যদি হয়, ট্রিপল তালাক মানে আনকনভেনশনাল ট্রিপল তালাক। আমি আবারও বলছি, তোমাদেরকে আবারও বলছি, যে আগেও বলেছি যে ট্রিপল তালাক ব্যাপারটা সাচ কিন্তু বন্ধ হয়নি, কোরআন মতে যে ট্রিপল তালাক সেটা কিন্তু আছে, থাকবে, সেটা বন্ধ করার অধিকার ভারত সরকারের নেই। কিন্তু আনকনভেনশনাল ট্রিপল তালাক মানে ওই যে হোয়াটসঅ্যাপে তালাক লিখে দিলাম, যেটা কোরআন মতে নয়, যেটা প্রচলিত একটা মত চলে এসেছিল, বা ফোন করে মেসেজ করে তালাক করে দিলাম, এই ব্যাপারটা। আর তাছাড়াও আনটাচেবিলিটি, মানে আনটাচেবিলিটির একটা ব্যাপার তোমরা লকডাউনে শুনেছিলে, যে সুইগি বা জোম্যাটোতে খাবার দিতে এসছে, বলছে না না, ওই মানুষের কাছে খাবার নেব না। তারপরে আনটাচেবিলিটি তো ইউপির খবর তুমি দেখো, ইউপি, বিহার, এইসব জায়গার খবর তো সকাল বিকেল রোজই তো পেপারে আনটাচেবিলিটির কিছু কিছু একটা খবর পাওয়া যায়, দলিতদের মারছে, দলিতদের পেটাচ্ছে, ঠিক আছে, ইভেন দলিত স্টুডেন্ট, সে জেনারেলে পিএইচডি করার জন্য, পিএইচডি রিসার্চ করার জন্য জেনারেল কোটাতে সে সেকেন্ড হয়েছে, সে তার কাস্ট কোটাতে হয়নি, তাও তাকে দলিত বলে নেওয়া হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, ডাউরি, ডাউরি মানে হচ্ছে পণ, অর্থাৎ সে পণ প্রথা প্র্যাকটিস করেছে, অর্থাৎ বিয়ের জন্য বলপূর্বক পণ নেওয়া এটসেট্রা এটসেট্রা, এগুলো করেছে। সতী, সতীটা এখন আর নেই, এত সাহস কারোর হবে না, বিশাল বড় কেস হয়ে যাবে, মানে সে ওই স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে জীবন্ত চিতায় জ্বালিয়ে দেওয়া, মানে জীবন্ত অবস্থায় চিতাতে জ্বালিয়ে দেওয়া, যে সতীদাহ প্রথা, এগুলোকে আমরা জেনারেলি সোশ্যাল ক্রাইম বলে থাকি। তাহলে এই সোশ্যাল ক্রাইম গুলো প্র্যাকটিস করেছে এরকম কোনো মানুষ যদি থেকে থাকে এবং তার জন্য তার শাস্তি হয়েছে, শাস্তি হয়েছে মানে সে প্রমাণিত হয়েছে, তাহলে কিন্তু সেই ব্যক্তির এমপি পদ চলে যাবে অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। ঠিক আছে, বোঝা গেল? এই এটা বোঝা গেছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী যে ব্যাপারগুলো বলা হয়েছে। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটা রকম ভাবে ডিসকোয়ালিফিকেশন হয়, সেটা তোমরা পড়েছো, যে ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন আন্ডার 10th শিডিউল। তার মানে ডিফেকশন মানে কি, দলত্যাগ,
10th শিডিউলে 10 নম্বর শিডিউলে তোমরা পড়েছো দলত্যাগ বিরোধী আইন। এই যে দলত্যাগ বিরোধী আইন 10th শিডিউলের মধ্যে আছে, 10 নম্বর শিডিউলে। সেই দলত্যাগ বিরোধী আইনের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলেও তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। দলত্যাগ মানে একটা দল থেকে আমি ভোটে জিতলাম, দেখা গেল যে আমি তুহিন রায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পপুলার রাজনৈতিক দল বা যে জিতে আছে, প্রচুর আসন আছে, টিএমসি, সেখান থেকে ভোট দাঁড়ালাম কোনো একটা কেন্দ্র থেকে এবং আমি সেখান থেকে জিতে গেলাম। তার মানে এটা নয় যে আমি তুহিন রায় আমাকে ভালোবেসে লোক ভোট দিয়ে জেতালো একটা এমপি বা এমএলএ সিট, না, আমাকে ভালোবেসে লোক খুব বেশি হলে 500 থেকে 1000 জন লোক আমাকে ভোট দিতে পারে আমাকে ভালোবেসে, তার বেশি কি হতে পারে? তার বেশি সম্ভব না। তাহলে 500 থেকে 1000 লোক যদি আমাকে ভালোবেসে ভোট দেয়, ঠিক আছে, তার মানে আমি তো তুহিন রায় হিসেবে জিতছি না, বাকি লোকজন তারা ওই রাজনৈতিক দলটাকে চুজ করছে, মানে আমার নাম মাত্র চুজ করছে কাকে? রাজনৈতিক দলটাকে। প্রতীক চিহ্নটা ওই যে বললাম যদি আমি টিএমসি থেকে ভোটে দাঁড়াই প্রতীক চিহ্ন কি থাকবে? জোড়া ফুল, ঠিক আছে। এবার অনেকে ভাবছে স্যার যেচে গালাগালি খেতে কেন চাইছে, এই সময় কেউ সব কথা বলে নাকি? যাই হোক, হাইপোথেটিক্যালি ভেবে নাও। তো তাহলে ওই জোড়া ফুল চিহ্নে তো আমাকে লোক ভোট দিয়েছে। এবার আমি ভোটে জেতার পরে দেখা গেল ভোটে জিতলাম, এমপি হয়ে গেলাম বা এমএলএ হয়ে গেলাম, আমি দুম করে এবারে চলে গেলাম বিজেপিতে বা সিপিএম এ বা কংগ্রেসে, গিয়ে আমি বিজেপি সিপিএম বা কংগ্রেসের এমপি হয়ে গেলাম। বিনিময়ে হয়তো আমি সেখান থেকে কিছু স্বার্থ পেলাম, টাকা পয়সা হতে পারে বা অন্য কোনো স্বার্থের জন্য আমি দলত্যাগ করলাম। কিন্তু ব্যাপারটা কি ঘটলো? সর্বোপরি ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের সাথে চিট করা হলো। অর্থাৎ যে এলাকার মানুষরা তারা তৃণমূলকে জেতানোর জন্য আমাকে ভোট দিয়েছিল, কিন্তু আমি ভোটে জিতে হয়ে গেলাম এলাকার বেশিরভাগ মানুষ যাদেরকে চাইনি তাদের দলের আমি চলে গেলাম। তার মানে গণতন্ত্র ঠিকঠাক চলছে না, গণতন্ত্রকে চিট করা হলো। তাই অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল ছিল না। পরে 10th শিডিউলে কিন্তু স্কেডিউলে একটা নতুন স্কেডিউল করে, তোমরা জানো এগুলো সব ডিটেলস তোমাদের হয়ে গেছে আগে, বহুবার হয়েছে, অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা হলো, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন। কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে ইফ হি অর সি মানে কোন একটা এমপি বা এমএলএ গিভস আপ দ্য মেম্বারশিপ অফ দ্য পলিটিক্যাল পার্টি অন হুজ টিকিট হি ইজ ইলেক্টেড টু দ্য হাউস, সেই ব্যক্তি যার টিকিটে হাউসে ইলেক্টেড হয়েছে তার সেই পলিটিক্যাল পার্টির মেম্বারশিপটাই সে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সেই পলিটিক্যাল পার্টি ত্যাগ করে সে চলে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কার্যকর হবে এবং ডিসকোয়ালিফাই হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে, ইফ হি ভোটস এগেইনস্ট হিজ পার্টি, যদি সেই ব্যক্তি তার পার্টির বিরুদ্ধে ভোট করে, অর, এই অ্যাজ না, এটা অর হবে, অর abstains from voting in the house as contrary to any direction, এটা আবারও অর হবে, or contrary to any direction given by his political party। তাহলে কোন কোন ক্ষেত্রে হতে পারে? যদি সে তার পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে ভোট করে, দেখা গেল যে তার পলিটিক্যাল পার্টি বলছে যে একটা বিল আসবে ওয়াক আপ বিল, সেই একটা রিসেন্ট একটা ওয়াক আপ বিল নিয়ে দেখেছো যে প্রচুর সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, বলবো এগুলো নিয়ে পরে তোমাদের সাথে আলোচনা করবো। এই ওয়াক আপ বিল দেখা গেল যে আমার কোনো একটা রাজনৈতিক দল সিপিআইএম বলেছে তার এমপিদেরকে যে তোমরা সকলে ওয়াক আপ বিলের বিরুদ্ধে ভোট দেবে, কিন্তু কোনো একটা এমপি ওয়াক আপ বিলের পক্ষে ভোট দিল, এটা সিপিএম জানতে পারলো, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল সেখানে কার্যকর করার জন্য দাবি জানানো যেতে পারে। অর অ্যাবস্টেন্স ফ্রম ভোটিং ইন দ্য হাউস, অথবা দেখা গেল তাকে বলা হয়েছে যে ওয়াক আপ বিলের বিরুদ্ধে ভোট দেবে, কোনো একটা বিলের বিরুদ্ধে তুমি ভোট করবে, কিন্তু সে কায়দা করে ভোট করতেই গেল না, বললো না আমি ভোটই করব না, সেক্ষেত্রেও এটা হতে পারে। অর কন্ট্রারি টু এনি ডিরেকশন গিভেন বাই হিজ পলিটিক্যাল পার্টি, অথবা তার পলিটিক্যাল পার্টি কোনো ডিরেকশন দিয়েছে বা কোনো নির্দেশ দিয়েছে সে সেটা মানছে না, এমনটাও যদি হয়, এই ক্ষেত্রেও কিন্তু যদি এমনটা হয়, এই ক্ষেত্রেও কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কার্যকর করা যেতে পারে। বোঝা গেল? নেক্সট, ইফ এনি ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড মেম্বার, ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড মেম্বার মানে যেগুলোকে আমরা বাংলাতে নির্দল প্রার্থী বলি, অ্যাকচুয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, নির্দল প্রার্থী। ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড মেম্বার জয়েন্স এনি পলিটিক্যাল পার্টি, কোন নির্দল
প্রার্থী সে কোনো পলিটিক্যাল পার্টি যোগদান করলো, সেক্ষেত্রেও কিন্তু তার ওই রাজনৈতিক ভাবে সে যদি পলিটিক্যাল পার্টি যোগদান করে তাহলেও কিন্তু তার সেই আসনটা খারিজ হয়ে যাবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড মেম্বার, নির্দল প্রার্থী, সে কোনো দলের নয়, তার মানে সে নিজে তার মালিক, তাই তো? তার কোনো নেতা নেই, তার কোনো বস নেই, তার কোনো দল নেই, আরো 4-5 জন যে তার এমপি আছে এমন নয়, সে নিজে তার মালিক। এক্ষেত্রে তার একটু সুবিধা হয়, কারণ এই উপরে যেগুলো বললাম, ভোট এগেনস্ট হিজ পার্টি, এটা তার ক্ষেত্রে সম্ভব নয়, যে টাকা দেবে তাকে ভোট দেবে। অ্যাবস্টেন ফ্রম ভোটিং হিজ হাউস, তাই সে তাকে দেখা গেল অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসবে তার এগেনস্ট, এটা সম্ভব নয়, কারণ সে নিজের মালিক, তাই তো? কন্ট্রারি টু এনি ডিরেকশন, কন্ট্রারি কোনো জায়গা নেই, যে ব্যক্তি সেই মালিক, সেই দল, সেই রাজনীতি, সে একাই সব, তাই না? এক্ষেত্রে তার একটু ছাড় আছে। তাই আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড যেসব মেম্বার আছে বা নির্দল যদি কোনো এমপি থেকে থাকে, দেখি তারা দুমদুম করে সরকার পক্ষ যোগ দিয়ে দেয়। সরকার পক্ষ যোগ দিয়ে দেয় মানে সর্বাঙ্গে তিনি সরকার পক্ষের সাথে আছেন, কিন্তু বিজেপি আমার প্রতীক বা তৃণমূল আমার প্রতীক, এটা তিনি হয়তো মুখে বলেন না। বোঝা গেল ব্যাপারটা? কারণ তিনি যদি সরকার পক্ষে যোগও দেন, তাহলে তার বিরুদ্ধে অ্যালিগেশনটা নিয়ে আসবে কে, অবজেকশনটা নিয়ে আসবে কে? সে তো নিজেই সব। আচ্ছা, এই তিনটে বোঝা গেছে? হ্যাঁ স্যার। জয় কি বলছে? জয় আছে? আচ্ছা, নেক্সট। নেক্সট কি বলছে? ইফ এনি নমিনেটেড মেম্বার্স জয়েন্স এনি পলিটিক্যাল পার্টি, যদি কোনো নমিনেটেড মেম্বার পলিটিক্যাল পার্টি জয়েন করে, মানে যে 12 জনকে প্রেসিডেন্ট রাজ্যসভায় নমিনেশন দিচ্ছে, তারা যদি পলিটিক্যাল পার্টি জয়েন করে নেয়, কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করে, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা 6 মাসের ছাড় পাওয়া যায়। এর সাথে লিখে রাখবে যে আফটার 6 মান্থ অফ নমিনেশন। সেক্ষেত্রে একটা নিয়ম তোমাদের বলে রাখি, তোমরা মাথায় রাখবে, যে 12 জনকে প্রেসিডেন্ট রাজ্যসভায় সদস্য পদ দিচ্ছেন, বা যে 12 জনকে প্রেসিডেন্ট রাজ্যসভায় নমিনেশন দিচ্ছেন, 6 মাসের একটা উইন্ডো থাকে, যে প্রথম 6 মাসের মধ্যে তারা চাইলে যে কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারে। প্রথম 6 মাস যদি তারা নির্দল থাকে, যে প্রেসিডেন্ট পাঠিয়েছে আমি আর কাউকে জয়েন, আমি ইন্ডিপেন্ডেন্টলি থাকবো, 6 মাস ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এবং যে 6 মাসের পরে যদি সে অন্য কোনো রাজনৈতিক দল জয়েন করতে যায়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এই অ্যান্টি ডিফেকশন লটা চলে আসবে। বোঝা গেল? কিন্তু প্রথম 6 মাসের মধ্যে যদি সে কোনো রাজনৈতিক দল জয়েন করে নেয়, নমিনেশন পেলাম, তার প্রথম 6 মাসের মধ্যে রাজনৈতিক দল জয়েন করলাম, তাহলে কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল তার ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত যেসব প্রার্থী, তারা প্রথম 6 মাসের মধ্যে চাইলে যে কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, রোহিত, বোঝা হ্যাঁ গেছে স্যার, ব্যাপারটা? বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট, দ্য ডিসকোয়ালিফিকেশন আন্ডার 10 শিডিউল। এই যে 10 শিডিউলে ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারটা বলা হচ্ছে, যেটা অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা হচ্ছে, দ্য ডিসকোয়ালিফিকেশন আন্ডার 10 শিডিউল, এটা ইজ, ইজ ডিসাইডেড বাই দ্য চেয়ারম্যান ইন রাজ্যসভা, রাজ্যসভায় চেয়ারম্যান ঠিক করবেন দলত্যাগ করেছে কিনা, অ্যান্ড বাই দ্য স্পিকার ইন লোকসভা,
নট বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে 10 শিডিউলের আন্ডারে যে ডিসকোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, তাহলে 10 শিডিউলের আন্ডারে ডিসকোয়ালিফিকেশন মানে অ্যান্টি ডিফেকশন ল। যদি কোনো এমপির বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন ল জারি করা হয়, তাহলে সেই এমপি সেই রাজ্যসভার মেম্বার যদি তিনি হয়ে থাকেন, বা সেই লোকসভার মেম্বার যদি তিনি হয়ে থাকেন, রাজ্যসভার মেম্বার যদি তিনি হন, তাহলে রাজ্যসভার চেয়ারম্যান যিনি, তিনি তার বিরুদ্ধে এই ডিসকোয়ালিফিকেশনের যে ব্যাপারটা, তাকে ডিসকোয়ালিফাই করে দেবেন। আর লোকসভার স্পিকার যদি হয়ে থাকেন, লোকসভার মেম্বার যদি হয়ে থাকেন, তাহলে স্পিকার সেই মেম্বারকে ডিসকোয়ালিফাই করবেন। তাহলে কি মনে রাখবে যে অ্যান্টি ডিফেকশন ল এটা কার্যকর করার দায়িত্ব রাজ্যসভার মেম্বারদের ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যানের, আর লোকসভার মেম্বারদের ক্ষেত্রে লোকসভার স্পিকারের। অর্থাৎ লোকসভার কোনো এক এমপি বা লোকসভার কোনো এক সদস্য তিনি যদি দলত্যাগ করেন, তাহলে দলত্যাগ বিরোধী আইনের মাধ্যমে সেই ব্যক্তির লোকসভার পদ খারিজ করে দেওয়ার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? 10 শিডিউল অনুযায়ী স্পিকারকে। আর রাজ্যসভার কোনো এমপি যদি দলত্যাগ করেন, সেই ক্ষেত্রে সেই রাজ্যসভার এমপিকে রাজ্যসভার সদস্য পদ খারিজ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে 10 শিডিউল অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, চেয়ারম্যানের কাছে সেই দায়িত্ব আছে বা দায়িত্ব দেওয়া হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, 1992 সালে সুপ্রিম কোর্ট একটু নাক গলালো অ্যান্টি ডিফেকশন ল এর ব্যাপারটাতে। ইন 1992 সালে সুপ্রিম কোর্ট রুলড দ্যাট, সুপ্রিম কোর্ট এই আইন করলো যে দ্য ডিসিশন অফ চেয়ারম্যান অর স্পিকার, সব অর গুলো এখানে অ্যাজ হয়ে আছে, দ্য ডিসিশন অফ চেয়ারম্যান অর স্পিকার ইজ দ্য ম্যাটার of subject to review, is the matter of subject to review। ঠিক আছে, 1992 সালে সুপ্রিম কোর্ট এই নিয়ম করলো যে স্পিকার যে ডিসিশনটা নেবে সেটা প্রয়োজনে সুপ্রিম কোর্ট রিভিউ করে দেখতে পারে। দেখা গেল যে এক ব্যক্তি তিনি দলত্যাগ করেছেন, মানে স্পষ্ট দলত্যাগ করেছে, যেমন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, তিনি দলত্যাগ করেছেন, তিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। কিন্তু স্পিকার বা চেয়ারম্যান যদি বলেন যে না না উনি দলত্যাগ করেননি, ঠিক আছে, তাহলে উনি যদি ভুল বলে থাকেন, ইচ্ছা করে, দেখা গেল কেন্দ্রের স্পিকার বা কেন্দ্রের চেয়ারম্যান তিনি যেহেতু বিজেপিতে গেছেন তাই তার স্বার্থ রক্ষার জন্য তিনি এটা বলছেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট রিভিউ করে দেখবে। বোঝা গেল? আবার যেমন রাজ্যের ক্ষেত্রে হয়েছিল, মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে এসেছিল, ভালো করে ভাবো, মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে এসেছিল। এবার স্পিকার তো জেনারেলি নিউট্রাল থাকে, কিন্তু তৃণমূলের তো ঘেঁষা থাকবেই, কারণ সেই দল থেকে এসছে। স্পিকার যদি বলে দেন যে না মুকুল রায় দলত্যাগ করেনি, ওর সদস্য পদ থাক, তখন কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে, দেখতে পারে যে সত্যি মুকুল রায় দলত্যাগ করেছে কিনা। তখন যদি মনে হয় সুপ্রিম কোর্টের যে স্পিকারের এই ডিসিশনটা ভুল, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে রুল ওভার করে দিতে পারে। সেই জন্য এই ধরনের ক্ষেত্রে, এই যে বিরোধী দল থেকে সরকার পক্ষে এসছে কিন্তু তার অ্যান্টি ডিফেকশন ল কার্যকর হচ্ছে না, প্রচুর উদাহরণ আছে, কেন্দ্রেরও আছে রাজ্যেরও আছে। এই ধরনের ক্ষেত্রে স্পিকার বা চেয়ারম্যানরা কি করে, তারা বলে দেয় না যে না দলত্যাগ হয়নি বা অ্যান্টি ডিফেকশন ল কার্যকর করব না, এটা বলে না। তারা ওই পকেট ভেটোর মতো তারা বলে যে এটা আমি দেখছি, এখনো প্রসেসিং এ আছে, এটা আমি ভাবছি, আরো বেশি করে তদন্ত করতে হবে, আরো বেশি করে জানতে হবে, আমি দেখছি। কারণ সেই পকেট ভেটোতে যেমন কোনো টাইম মেনশন করা নেই যে কতদিনের মধ্যে করতে হবে, এখানেও কোনো টাইম মেনশন করা নেই। বোঝা গেল? তাই সুপ্রিম কোর্টেরও কিছু করার থাকে না। তোমরা জানো রাজ্যের মুকুল রায়কে নিয়ে একসময় রাজ্যের বিরোধীরা সুপ্রিম কোর্টও পর্যন্ত গেছিল, কিন্তু সুপ্রিম কোর্টের কিছু করার নেই। সুপ্রিম কোর্ট স্পিকারকে জাস্ট রিকোয়েস্ট করেছিল ব্যাপারটা আপনি তাড়াতাড়ি দেখুন। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট,
এর পরের আমাদের যে পয়েন্ট আসছে ভ্যাকেশন অর ভ্যাকেটিং অফ সিটস, যে আমাদের সিটগুলো এমপি আসনগুলো কিভাবে ভ্যাকেট হয়ে যেতে পারে, কিভাবে এমপি পদ খালি হয়ে যেতে পারে, কোন কোন ক্ষেত্রে একজন এমপি কে তার আসন ছেড়ে দিতে হতে পারে। ঠিক আছে, প্রথম পয়েন্টটা হচ্ছে ডবল মেম্বারশিপ। প্রথম পয়েন্ট ডবল মেম্বারশিপ, একজন এমপি যদি ডবল মেম্বার হয়ে থাকে, ডবল মেম্বারশিপ মানে বুঝতে পারছি দুটো কক্ষের মেম্বার, সেটা হতে পারে রাজ্যসভার এমপি সে আবার লোকসভায় নির্বাচিত হয়েছে, বা লোকসভার এমপি তারপরে আবার সে রাজ্যসভায় নির্বাচিত হয়েছে, বা লোকসভা বা রাজ্যসভার এমপি সে বিধানসভায় নির্বাচিত হয়েছে, বা বিধানসভার এমপি সে গিয়ে আবার লোকসভা বা রাজ্যসভায় নির্বাচিত, সরি বিধানসভার এমএলএ সে লোকসভা বা রাজ্যসভায় গিয়ে নির্বাচিত হয়েছে, যদি এমনটা হয়। তাহলে কি বলতে চাইছে দেখা যাক, ক্যান নট বি মেম্বার অফ বোথ হাউসেস, মানে একজন মেম্বার তিনি বোথ হাউসের মেম্বার হতে পারবেন না, মানে দুটো হাউসেরই মেম্বার থাকবো এটা কিন্তু হওয়া যাবে না। হি মাস্ট ইন্টিমেট উইথিন 10 days ইন হুইচ হাউস হি ডিজায়ার টু সার্ভ। তাহলে 10 দিনের মধ্যে দেখা গেল যে একজন মেম্বার, দুটো কক্ষ আছেন, তিনি লোকসভার মেম্বার ছিলেন, তারপর তিনি রাজ্যসভায় ভোটে দাঁড়িয়ে রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন, তাহলে কি তাকে একটা হাউস ছাড়তে হবে, এবং বলছে 10 দিনের মধ্যে তাকে জানাতে হবে, 10 দিন উইথিন 10 days, 10 দিনের মধ্যে তাকে জানাতে হবে যে তিনি কোন সভার মেম্বার থাকবেন। বোঝা গেল? ইফ এ মেম্বার ইজ আনএবল টু ডিসাইড উইথিন দ্য পিরিয়ড, উইথিন দ্য পিরিয়ড মানে 10 দিন, যদি এই 10 দিনের মধ্যে সে ডিসাইড না করতে পারে, দ্য মেম্বার অফ ওয়ান হাউস হু ইজ অলসো, এটা হু হবে এখানে একটা লিখে দিচ্ছে একটু পরে, হু ইজ অলসো ইলেক্টেড টু দ্য আদার হাউস, the seat in the first house become vacant। অর্থাৎ সে যদি 10 দিনের মধ্যে ডিসাইড না করতে পারে যে সে কোন হাউসের মেম্বার থাকবে, তাহলে যে ব্যক্তিটা একটা হাউস থেকে অন্য হাউসে নির্বাচিত হলো তখন তিনি প্রথম হাউসটাকে ভ্যাকান্ট করে অটোমেটিক ভ্যাকান্ট হয়ে যাবে। আরো একবার পড়ছি লাইনটা দেখো, ইফ এ মেম্বার ইজ আনএবল টু ডিসাইড উইথিন দ্য পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে যদি মেম্বারটা ডিসাইড না করতে পারে, দ্য মেম্বার of one house who is also elected to other house, member of one house মানে এক্ষেত্রে বললাম যে লোকসভার মেম্বার ছিল সে আবার রাজ্যসভায় গিয়ে ইলেক্টেড হয়েছে, the seat in the first house become vacant, এক্ষেত্রে তার ফার্স্ট হাউস কোনটা, লোকসভা, 10 দিনের মধ্যে যদি সে নির্বাচন না করতে পারে তাহলে ফার্স্ট হাউস অর্থাৎ লোকসভার আসনটা কিন্তু তার অটোমেটিক্যালি ভ্যাকান্ট হয়ে যাবে। তাই 10 দিনের মধ্যে তাকে জানাতে হবে যে সে লোকসভায় থাকতে চায় না রাজ্যসভায় থাকতে চায়। যদি সে রাজ্যসভায় থাকতে চায় তাহলে 10 দিনের মধ্যে সে আর জানানোর দরকার নেই, কারণ সে তো লোকসভায় থাকতে চায় না, অটোমেটিক্যালি ভ্যাকান্ট হয়ে যাবে। যদি সে রাজ্যসভায় জিতে আসার পরেও লোকসভায় থাকতে চায় তাহলে তাকে আবার জানাতে হবে। দেখা গেল আমি নতুন হাউসে একটা ইলেক্টেড হলাম, কিন্তু যে হাউস ইলেক্টেড হলাম আমি সেখানে থাকতে চাইছি না, কারণ আমার মনে হলো যে এই হাউসে থাকার আমার দরকার নেই, যে জন্য আমি ইলেক্টেড হয়েছিলাম সেই কাজ আমার এখন হবে না, তখন আমি কিন্তু 10 দিনের মধ্যে নোটিশ দিয়ে জানাবো। ব্যাপারটা বোঝাতে পারলাম কি? স্যার আর একবার বলবেন? আচ্ছা, আর কে বুঝেছে? সুতপা? না স্যার, আরেকবার বলুন। আচ্ছা, 10 দিন আমার সময় আছে, এটা তো বুঝতে পারছো যে দুটো হাউসের মধ্যে আমি যদি দুটো হাউসে একসাথে নির্বাচিত হই তাহলে আমার 10 দিন সময় আছে জানানোর জন্য। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা রাজ্যসভা, এটা লোকসভা। তাহলে একটা ব্যক্তি, এটা একটা মেম্বার, এটা আমাদের জয়, সাপোজ জয় লোকসভার একজন মেম্বার, হাইপোথেটিক্যালি বলছি, জয় আবার রেগে যাও না স্যার আমাকে কেন বলছে, প্রচুর টাকা, রাগ করার কিছু নেই, জয় লোকসভার মেম্বার। এখন জয় লোকসভার মেম্বার হওয়ার পরেও দেখা গেল যে তার রাজনৈতিক দল রাজ্যসভায় তাকে মনোনীত করেছে এবং সে রাজ্যসভায় জিতে রাজ্যসভার মেম্বারও হয়েছে। তাহলে 10 দিনের মধ্যে তাহলে তো দুটো জায়গার মেম্বার হয়ে গেল, লোকসভারও মেম্বার আছে আর রাজ্যসভারও মেম্বার আছে। এইরকম অবস্থায় রাজ্যসভায় জিতেও গেছে, রাজ্যসভা মানে পার্লামেন্টের উচ্চ কক্ষ,
তাহলে এইরকম অবস্থায় জয়কে 10 দিনের মধ্যে জানাতে হবে যে সে কোন সভার মেম্বার থাকবে, লোকসভার থাকবে না রাজ্যসভার থাকবে। যদি জয় 10 দিনের মধ্যে না জানায়, তাহলে জয়ের যে হাউসে আগে মেম্বার ছিল, অর্থাৎ তার ফার্স্ট হাউস যেটা, বোঝা গেল? ফার্স্ট হাউস কোনটা? লোকসভা, কারণ প্রথমে তিনি লোকসভায় জয় ছিল, তারপর সেখান থেকে রাজ্যসভায় গেছে। যদি 10 দিনের মধ্যে সে না জানায়, তাহলে লোকসভার মেম্বারশিপটা 11তম দিনে অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা স্যার। গেছে? এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এক্ষেত্রে কি দেখা যায় যে জয় যদি ভোটে জেতার পরে রাজ্যসভাতেই থাকতে চায়, রাজ্যসভার ভোটে জিতেছে, কারণ লোকসভার মেয়াদ দেখা গেল জয়ের ছিল 2026 পর্যন্ত, হাইপোথেটিক্যালি বলছি, ঠিক আছে? আর রাজ্যসভায় জিতলো, এটাতে থাকবে জয় 2030 পর্যন্ত। তবে 26-এ গিয়ে আর ভোটাভুটির ঝামেলা আর পোহাতে হবে না। ও ভাবলো যে আমি ভাই রাজ্যসভাতেই থাকবো, সেক্ষেত্রে আর 10 দিনের মধ্যে নোটিশ দিয়ে জানানোর বা 10 দিনের মধ্যে জানানোর দরকার নেই, কারণ না জানালে লোকসভাটা তার অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে, ও লোকসভায় থাকতে চাইছে না। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি জয় এমনটা হয়, জয় যদি দেখে যে রাজ্যসভায় থাকবো না, এখান থেকে যদি মন্ত্রিত্ব ফন্ত্রিত্ব না পাই, আমি পারলে লোকসভায় পরের বছর আবার ভোটে দাঁড়িয়ে জেতার চেষ্টা করবো, রাজ্যসভাটা জয় ছেড়ে দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু 10 দিনের মধ্যে জয়কে জানাতেই হবে। কি তাই তো? হ্যাঁ এটা স্যার। বোঝা গেছে? নতুবা কি হবে, 10 দিন পরে তো তার যেখানে থাকতে চায় লোকসভা, সেই সিটটা তো অটোমেটিক্যালি ভ্যাকেন্ট হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রত্যেকে বোঝা গেছে? টুম্পা, হ্যাঁ স্যার স্যার। রোহিত আছে, হ্যাঁ স্যার। জ্যোতিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। If a person elected from 2 seats in a house, যদি একটা ব্যক্তি একটা হাউসেই দুটো সিট থেকে ইলেক্টেড হচ্ছে, যেমন মোদি হয়ে থাকে, যেমন রাহুল গান্ধী হয়ে থাকে, ঠিক আছে? মানে একটা হাউসে দুটো জায়গা থেকে হয়েছে, মানে এরা একটু বড় বড় নেতা তো, তাই এদের ভয়টা বেশি এবারেই পায়। তো স্যার রাহুল গান্ধী মোদিও হয়, গুজরাটের গান্ধীনগর, আবার বারাণসী, দুটো জায়গা থেকে ইলেক্টেড হয়। তাহলে দেখা গেল যে দু জায়গা থেকে ইলেক্টেড হয়েছে, তারপরে কি করবো, আমি গান্ধীনগরটা ছেড়ে দেবো, বারাণসীতে থাকবো। তাহলে কি বলছে, ইফ এ পার্সন, রাহুল গান্ধীও হয়, আবার বিগতবারে রাহুল গান্ধী এক জায়গা থেকে হেরে গেছিল, এক জায়গায় জিতেছিল, তাই মান সম্মান রক্ষা হয়েছে। ইফ এ পার্সন ইলেক্টেড ফ্রম 2 seats ইন এ হাউস, যদি একটা ব্যক্তি কোনো একটা হাউসের, একই হাউস মানে লোকসভাতে দুটো সিটে ইলেক্টেড হয়েছে, হি হ্যাভ টু ভ্যাকেন্ট এনি অফ 1 সিট, তাকে যে কোনো একটা সিট ভ্যাকান্ট করতেই হবে। বোঝা গেল? ক্লিয়ার? এটা নতুন কিছু নেই, সামান্য ব্যাপার। স্যার, এই ভ্যাকেন্ট সিট গুলো কে নেবে? ভ্যাকান্ট সিট গুলো আবার ভোট হবে নতুন করে, কে নেবে আবার? বোঝা গেল? আবার নতুন করে আচ্ছা ভোট আচ্ছা। হবে, ওটাকেই বলা হয় বাই ইলেকশন। আচ্ছা, নেক্সট। ক্যান নট বি এ মেম্বার অফ বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, তাহলে একটা ব্যক্তি পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয় কক্ষের মেম্বার হতে পারবে না, মানে পার্লামেন্টেও আমি জিতে আছি, আবার স্টেট লেজিসলেচারেও জিতে আছি। এটা 2021 সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছিল বেশ কিছু, যেমন নিশীথ প্রামাণিক বলে একটা এমপি ছিল, জলপাইগুড়ি বা কোচবিহারের সম্ভবত তিনি এমপি হয়েছিলেন ওখান থেকে, তিনি এমনকি তিনি স্বরাষ্ট্র মন্ত্রীও ছিলেন, ভারতবর্ষের মন্ত্রী, মানে তিনি রাজ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, নিশীথ প্রামাণিক। সেই ব্যক্তি কিন্তু পশ্চিমবঙ্গে 2021 সালের ভোটে দাঁড়িয়ে এমএলএ পদে জিতেছিলেন। বোঝা গেল? 2021 সালে পশ্চিমবঙ্গের এমএলএ পদ জিতেছিলেন, কিন্তু জিতে লাভ কি হলো? পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার করতে পারেনি, তাই তিনি মন্ত্রিত্ব পাবেন না। সেই জন্য তিনি তাড়াহুড়ি করে কি করলেন, স্টেট লেজিসলেচারের যে মেম্বারশিপ, অর্থাৎ রাজ্যের যে বিধানসভার মেম্বারশিপ, সেটা তিনি ছেড়ে দিলেন। সেটাই বলছে, ক্যান নট বি এ মেম্বার অফ বোথ পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচার, he have to resign from state legislature within 14 days, otherwise his seat, এটা সিট হবে, সিট ইন পার্লামেন্ট বিকাম ভ্যাকান্ট, তাহলে কিন্তু তার পার্লামেন্টের সিট ভ্যাকান্ট হয়ে যাবে। এক্ষেত্রে মজার ব্যাপার দেখো, একটা ব্যক্তি, তিনি পার্লামেন্টেরও মেম্বার, কিন্তু তিনি আবার জিতে এলেন স্টেট লেজিসলেচারে। বোঝা গেল? তাহলে 14 দিনের মধ্যে তাকে কি করতে হবে, তাকে 14 দিনের মধ্যে স্টেট লেজিসলেচার থেকে রেজিগনেশন দিতে হবে, নতুবা
তিনি কিন্তু পার্লামেন্টের সদস্য পদ হারিয়ে ফেলবেন। বা উল্টোটা হতে পারে, একটা ব্যক্তি স্টেট লেজিসলেচারের মেম্বার, তিনি পার্লামেন্টে জিতে গেলেন, মানে সে এমএলএ ছিল, জিতে এমপি হলো, তাহলে ও 14 দিনের মধ্যে তাকে কিন্তু স্টেট লেজিসলেচার থেকে রেজিগনেশন দিতে হবে, না হলে কিন্তু সে তার এমপি পদটা হারিয়ে ফেলবে। বোঝা গেল? এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আরো একবার পড়ে দিচ্ছি, ক্যান নট বি এ মেম্বার অফ বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, হি হ্যাভ টু রিজাইন ফ্রম স্টেট লেজিসলেচার উইথিন 14 days, আদারওয়াইজ হিজ সিট ইন পার্লামেন্ট বিকাম ভ্যাকান্ট। মানে একজন ব্যক্তি স্টেট এমএলএ ছিল, আবার এমপি হলো, অথবা এমপি ছিল পুনরায় এমএলএ হলো, সেক্ষেত্রে 14 দিনের মধ্যে তাকে কিন্তু এমএলএ পদটা ছাড়তে হবে। যদি সে এমএলএ পদ না ছাড়ে, তাহলে কিন্তু সে এমএলএ থেকে যাবে, এমপি পদটা তার চলে যাবে। বোঝা গেল নিয়মটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ভ্যাকান্টের ক্ষেত্রে বা ভ্যাকেশন অফ সিটস এর ক্ষেত্রে আমরা প্রথম পয়েন্ট দেখলাম ডবল মেম্বারশিপ। ডবল মেম্বারশিপ হলে কিন্তু আমাদের সিট ভ্যাকান্ট করতে হবে। আরো একটা কি আছে, ডিসকোয়ালিফিকেশন। যদি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সিট ভ্যাকান্ট হয়ে যাবে। মানে পদ ছেড়ে দিয়ে চলে গেলে তো ডিসকোয়ালিফাই হলে তো ভ্যাকান্ট হবে জায়গাটা। আর ভ্যাকান্ট হলেই কিন্তু পুনরায় ভোট হবে। এই যে জিজ্ঞেস করছিল শুভ, স্যার ওই জায়গাটা কি হবে? ভ্যাকান্ট মানেই পুনরায় ভোট হবে, আবার বাই ইলেকশন করানো। ঠিক আছে? ডিসকোয়ালিফিকেশনে কি বলছে, ইফ এ মেম্বার ডিসকোয়ালিফাইজ অ্যাজ পার কনস্টিটিউশন, যদি সংবিধান অনুযায়ী একটা মেম্বার ডিসকোয়ালিফাই হয়, অথবা রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট 1951, অর এটা ও আর অর হবে, অর 10 স্কেডিউল বা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী যদি সে ডিসকোয়ালিফাই হয়। আমরা 3 ধরনের ডিসকোয়ালিফাই দেখেছি, আর একবার দেখে নিই। প্রথমে এটা কি বললাম, অ্যাজ পার কনস্টিটিউশন, তারপরে এখানে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, আরো এক ধরনের ডিসকোয়ালিফিকেশন আন্ডার 10 স্কেডিউল, অর্থাৎ অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন। ঠিক আছে? এখানে সেটাই বলছে, যে কোনো এক ধরনের যদি সে ডিসকোয়ালিফাইড হয়, তাহলে কিন্তু দ্য সিট অফ দ্য মেম্বার উইল বি ভ্যাকান্ট, তাহলেও কিন্তু সেই মেম্বারের সিটটা ভ্যাকান্ট হয়ে যায়। ঠিক আছে? ফাঁকা হয়ে যায়। এছাড়াও ভ্যাকান্ট হয়ে যেতে পারে কি করলে, রেজিগনেশন দিলে। রেজিগনেশন দিলেও কিন্তু ভ্যাকান্ট হতে পারে। কিভাবে? ইন দিস কেস এ মেম্বার অফ রাজ্যসভা মে গিভ হিজ রেজিগনেশন টু দ্য চেয়ারম্যান, এটা চেয়ারম্যান হবে, ফাঁকা আছে, অ্যান্ড মেম্বার অফ লোকসভা টু দ্য স্পিকার। দ্য সিট উইল ভ্যাকান্ট অনলি ইফ দ্য চেয়ারম্যান অর, আবারও অ্যাজ আছে, এটা অর হবে, অর স্পিকার অ্যাকসেপ্টস দ্য রেজিগনেশন। তাহলে কি বলছে, রাজ্যসভার যদি মেম্বার হয়, তাহলে সে তার রাজ্যসভার যিনি চেয়ারম্যান, তার কাছে তিনি পদত্যাগ পত্র দেবেন। লোকসভার যদি মেম্বার হয়, তাহলে লোকসভার যিনি স্পিকার, তার কাছে তিনি পদত্যাগ পত্র পাঠাবেন। তার সিটটা ভ্যাকেন্ট তখনই হবে যদি রাজ্যসভার চেয়ারম্যান বা লোকসভা স্পিকার তার পদত্যাগ পত্র গ্রহণ করে। পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেই ভ্যাকেন্ট হয়ে গেল এমন ব্যাপার নয়, এখানে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। কারণ মনে রাখতে হবে, রাজ্যসভা এবং লোকসভা এই দুটো সভা তর্ক বিতর্কের সভা। আমরা বা তোমরা ভেবে দেখো, বাড়িতে মাঝে মাঝে ঝগড়া হলে কেউ কেউ হয়তো কতবার বলেছো আমি থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাবো। হতে পারে তোমরা সবাই ভালো ছেলে, আমার মতো নয়, আমি তো ছোট থেকেই বাবার সাথে এরকম করতাম, আমি চলে গেলাম বাড়ি থেকে, আর থাকবো না, আমাকে বকেছে, ঠিক আছে, এরকম ব্যাপার স্যাপার। তো তাই বলে এমনটা নয় তো চলে গেলাম। তাহলে তর্ক বিতর্কের সভা লোকসভা আর রাজ্যসভা, এইরকম দুটো সভায় সেখানে দেখা গেল যে কোনো এমপি রেগে গিয়ে বললো আমি রেজিগনেশন দিয়ে চলে গেলাম, থাকবো না আপনাদের এই চোরদের সাথে। ঠিক আছে? তার মানেই যে স্পিকার সেই রেজিগনেশন অ্যাকসেপ্ট করে নেবে এমনটা নয়। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এমপি ছিলেন, তখন তিনিও লোকসভায় কিন্তু স্পিকারের মুখের ওপরে ওই রেজিগনেশন লেটার লিখে ছুড়ে দিয়ে চলে এসেছিলেন যে থাকবো না, তাই বলে তার পদ চলে গেছে তা নয়। স্পিকার জানে যে মাথা গরম অবস্থায় করছে, এটা অ্যাকসেপ্ট করে না। তাহলে পদ তখনই ভ্যাকান্ট হবে যদি অ্যাকসেপ্ট করে, যদি অ্যাকসেপ্ট না করে কিন্তু ভ্যাকান্ট হবে না। বোঝা গেল ব্যাপারটা? স্যার। হ্যাঁ স্যার। জ্যোতিকা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে একটা এক্সেপশন বা অন্যরকম জিনিস কিন্তু এখানে দেখলাম, যে জিনিসটা এতদিন কোথাও দেখিনি। কি দেখলাম? এখানে শুধু রেজিগনেশন লেটার দিলেই হবে না, যাকে দেব সে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, সে যদি অ্যাকসেপ্ট করে তবেই ভ্যাকেন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে স্যার যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য রেজিগনেশন অ্যাকচুয়ালি দেয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য একটা স্টেটমেন্টে বলেছিল যে এই চোরদের সরকারে আমি থাকতে চাই না।
রেজিগনেশন লেটার দেয়নি। ও মমতা আচ্ছা আচ্ছা। ব্যানার্জি দিয়েছিলেন, মমতা ব্যানার্জি দিয়েছিলেন স্পিকারকে। ঠিক আছে। আচ্ছা, অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে সে সভাতে আসছে না, অনুপস্থিত। স্পিকার অর চেয়ারম্যান ক্যান ডিক্লেয়ার দ্য সিট অফ এ মেম্বার ভ্যাকান্ট। স্পিকার বা চেয়ারম্যান কোনো একটা মেম্বারের সিটকে ভ্যাকান্ট ডিক্লেয়ার করে দিতে পারে নিজে থেকে, যে ওই পদটা আজকে থেকে খারিজ হয়ে গেল। ইফ হি অ্যাবসেন্ট ফর এ পিরিয়ড অফ কন্টিনিউ 60 days উইদাউট এনি পারমিশন। দেখা গেল যে ক্রমাগত 60 দিন একটা লোকসভার এমপি বা একটা রাজ্যসভার এমপি কোনো রকম পারমিশন ছাড়া, কোনো রকম পারমিশন ছাড়া সে কিন্তু ভাই আসছে না, মানে সভায় যোগদান করছে না, স্পিকারকে জানাচ্ছে না, চেয়ারম্যানকে জানাচ্ছে না, না সে জানাচ্ছে না তার রাজনৈতিক দলের কেউ জানাচ্ছে তার হয়ে, সে ক্রমাগত 60 দিন মানে কিন্তু অনেক দিন, 60 দিন মানে মানে এক একটা অধিবেশন খুব বেশি হলে 35 থেকে 40 দিন হয়, মানে 60 দিন মানে দুটো অধিবেশন বা তিনটে অধিবেশনে টানা সে আসেনি, এবং শুধু আসেনি যে তা নয়, সে কোন রকম ইনফরমেশন দেয়নি, এনি পারমিশন অর এনি উইদাউট এনি ইনফরমেশন। এর সাথে এটা লিখে রেখো, এনি পারমিশন উইদাউট উইদাউট এনি ইনফরমেশন, কোনো পারমিশন বা ইনফরমেশন ছাড়াই যদি কোনো ব্যক্তি এইরকম কন্টিনিউ 60 দিন সভাতে না আসে, সেক্ষেত্রে স্পিকার অথবা চেয়ারম্যান, স্পিকার অথবা চেয়ারম্যান কেন, সেটা সেই ব্যক্তি যদি লোকসভার সদস্য হয় তাহলে স্পিকার, আর যদি রাজ্যসভার সদস্য হয় তাহলে চেয়ারম্যান তাকে ভ্যাকেট করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এছাড়াও কিছু আদার কেসেস আছে, অন্যান্য কেস আছে যে ক্ষেত্রে সিট ভ্যাকান্ট হতে পারে। কি কি সেই আদার্স কেস? ইফ হিজ ইলেকশন ইজ ডিক্লেয়ার্ড ভয়েড বাই দ্য কোর্ট, যদি তার ইলেকশনটাকে কোর্ট ভয়েড ডিক্লেয়ার করে, কোর্ট বললো যে ভাই তোমার ইলেকশনটাই ঠিকঠাক হয়নি, করাপ্ট প্র্যাকটিসেস হয়েছে, তোমার আসন সিট থাকবে না, তাহলে সেটা ভ্যাকান্ট হয়ে যাবে। ইফ হি ইজ ইলেক্টেড টু অফিস অফ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট, যদি কোনো একটা ব্যক্তি এমপি থাকাকালীন অবস্থায় প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়, যেমন প্রণব মুখার্জি এমপি ছিল লোকসভার, তারপর তিনি হয়ে গেলেন ভারতবর্ষের প্রেসিডেন্ট, তাহলে কি হয়ে গেল, তার পদ ভ্যাকান্ট হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, ইফ এ মেম্বার অ্যাপয়েন্টেড অ্যাজ এ গভর্নর অফ এ স্টেট, দেখা গেল যে কোনো একটা এমপি সে কোনো একটা রাজ্যের গভর্নর হিসাবে চলে গেলেন অ্যাপয়েন্ট নিয়ে, তাহলে কিন্তু তার পদটা ভ্যাকান্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই তিনটে বোঝা গেছে, তিনটে আদার্স কারণ। রোহিত, হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, আমি এখনই গ্রুপে তোমাদের লিখে দিচ্ছি, পরের দিন স্পিকার থেকে আমরা পড়বো। স্পিকার আমরা জেনারেলি পড়েছি, স্পিকারটা আমরা জেনারেলি পড়েছি, এখানে স্পিকারের লোকসভায় কি কার্যকলাপ সেগুলো ডিটেলসে পড়বো, পার্লামেন্টের মধ্যে স্পিকারের ডিটেলস কার্যকলাপ আমরা পরের ক্লাস থেকে পড়বো। ঠিক আছে, বোঝা গেল? এছাড়াও আমি গ্রুপে লিখে দিচ্ছি, পরের দিন কিন্তু আমার প্রত্যেককে প্রেজেন্ট চাই। পরের দিন আমি যতটা পার্লামেন্ট থেকে যতটা পড়ানো হলো সেটার মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার হবে, কি বেশ কিছু কোশ্চেন থাকবে, আর তাছাড়াও পঞ্চায়েত, আমি একটু লিখি, এখন কেউ ক্লাস লিভ করবে না। ঠিক আছে, নেক্সট ক্লাসে পার্লামেন্ট যতটা হয়েছে আর পঞ্চায়েত টোটালটাই এটা হবে, এটা মাথায় রাখবে, এবং প্রত্যেকে কিন্তু নেক্সট ক্লাসে পড়ে আসবে। পরের ক্লাসে কিন্তু আমরা এখান থেকে শুরু করব, স্পিকার থেকে শুরু করব। পার্লামেন্ট এখন বেশ কিছুটা বাকি, স্পিকার আছে, স্পিকারের ডিউটিস আছে, স্পিকারটা অনেক বড়, তারপর ডেপুটি স্পিকার আছে, স্পিকার আর ডেপুটি স্পিকারের রোল আছে, প্যানেল অফ চেয়ারপারসনস আছে, অনেক ব্যাপার। কালকে পরের পারে ক্লাসে কোশ্চেন অ্যান্সার হবে, তারপরের দিন কিন্তু আমরা স্পিকার আর ডেপুটি স্পিকারের রোল এটসেট্রা এটসেট্রা সব কমপ্লিট করবো। বোঝা গেল?
ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকলো।